কবুল কবুল কবুল। ড্রয়িং রুমে যেন একটা জীবন্ত আগ্নেয়গিরি ফেটে পড়ল। বরের মুখ থেকে কবুল বেরোনোর আগেই অন্য কারো বজ্রকণ্ঠের সেই 3বার ঘোষণা পুরো পরিবেশটাকে বরফ করে দিয়েছে। নির্ভার রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে পেছনে ঘুরে একরাশ বিশ্রী গালি দিতে গিয়েও মাঝপথে থেমে গেল। তার চোখের মনি স্থির হয়ে গেছে, ঠোঁট দুটো কাঁপছে অবিশ্বাসে। সামনে আর কেউই নয়, স্বয়ং সাইফান শুভ্র চৌধুরী দাঁড়িয়ে আছে। সারা শরীরে নির্মম নির্যাতনের ক্ষত, শার্টের হাতা ছেঁড়া, কপালে শুকিয়ে যাওয়া রক্তের দাগ, কিন্তু চোখের মণি দুটো যেন জ্বলন্ত অঙ্গার। সেই দৃষ্টিতে এখন আর অসহায়ত্ব নেই, আছে এক হিংস্র আভিজাত্য। শুভ্রকে এভাবে মুক্ত অবস্থায় নিজের সামনে দেখে নির্ভারের রক্ত মাথায় চড়ে গেল। সে জানোয়ারের মতো চিৎকার করে এগিয়ে সে শুভ্রের চোয়াল লক্ষ্য করে সজোরে একটা ঘুষি বসিয়ে দিল। শুভ্র টাল সামলাতে না পেরে কিছুটা ছিটকে পড়ল, ঠোঁটের কোণ ফেটে নোনা রক্ত গড়িয়ে পড়ল চিবুক বেয়ে। নির্ভার বাঘের মতো গর্জে উঠে চিল্লিয়ে বলল, তোর সাহস কি করে হয় রে, শুয়োরের বাচ্চা, আমার অধিকারের জায়গায় কবুল বলার? তোকে তো আজ আমি জ্যান্ত কবর দেব, কুত্তার বাচ্চা। বলেই নির্ভার আবার ঝাঁপিয়ে পড়তে চাইল শুভ্রের উপর। কিন্তু এবার দৃশ্যপট বদলে গেল। শুভ্র নিজের শরীরের শেষ বিন্দু শক্তি সঞ্চয় করে নির্ভারের ধেয়ে আসা হাতটা মাঝ পথেই মট করে মুচড়ে ধরল। ব্যথায় নির্ভার কেকিয়ে ওঠার আগেই শুভ্র তাকে হ্যাসকা টানে নিজের একদম কাছে নিয়ে এলো। দাঁত কিরমির করে আগুনের মতো তপ্ত নিঃশ্বাস নির্ভারের মুখে ফেলে শুভ্র হিসিয়ে বলল, ইউ ফাকিং পিস অফ শিট। এতক্ষণ তোকে সুযোগ দিয়েছি বলে ভাবিস না যে আমি তোর হাতের খেলনা। তোর ওই গুষ্টি মারা রাগ আর 2 পয়সার শক্তি আমি আমার আন্ডারওয়্যারের নিচে রাখি, বুঝলি? খানকির পোলা, বাপের পয়সায় আর গুন্ডা পুষে লাফাচ্ছিস। তোর ওই ইগো আমি আজ তোর পেছনে ঢুকিয়ে দেব। তুই ভাবলি কি করে যে শুভ্র চৌধুরী জিনিসের দিকে হাত বাড়িয়ে তুই আস্ত থাকবি? বেজন্মার বাচ্চা। শুভ্রের এমন রণমূর্তি আর মুখের এই নোংরা গালি শুনে নির্ভারের মতো খুনিও এক মুহূর্তের জন্য থমকে গেল। শুভ্রের হাতের মুষ্টি যেন লোহার সাঁড়াশি, যা নির্ভারের হাড় গুঁড়িয়ে দেওয়ার উপক্রম রয়েছে। নিজের এতদিনের বিশ্বস্ত গার্ডদের এমন পাথরের মতো দাঁড়িয়ে থাকতে দেখে সে হিতাহিত জ্ঞান হারিয়ে হুঙ্কার দিয়ে উঠল, কি দেখছিস তোরা? দাঁড়িয়ে তামাশা দেখছিস? ধর ওই কুত্তার বাচ্চাকে, এখনই ছিলে টুকরো টুকরো করে ফেল ওকে। নির্ভারের কথা শেষ হওয়ার আগে শুভ্র সজোরে এক ধাক্কা মারল তার বুকে। নির্ভার টাল সামলাতে না পেরে মেঝেতে আছড়ে পড়ল। ব্যথায় কোকিয়ে উঠে সে আবারও পাগলের মতো চিৎকার করতে লাগলো, ওই জানোয়ারের বাচ্চারা, তোদের চোখ বন্ধ হয়ে গেছে? দেখছিস না ও আমাকে মারছে? ধর ওই শালাকে। ঠিক পর মুহূর্তেই ড্রয়িং রুমের দৃশ্যটা পাল্টে গেল এক বিভৎস নিস্তব্ধতায়। নির্ভারের নির্দেশে গার্ডরা নড়ল চলল ঠিকই, কিন্তু তাদের বন্দুকের নল শুভ্রর দিকে না ঘুরে ঘুরে গেল খোদ নির্ভারের দিকে। চারদিক থেকে কালো কুচকুচে বন্দুকের নল এখন নির্ভারের কপালে আর বুকে তাক করা। নিজের কেনা কুত্তাদের নিজের দিকেই এভাবে ফোনা তুলে দাঁড়িয়ে থাকতে দেখে নির্ভারের কলিজা শুকিয়ে গেল। সে অবিশ্বাসে তোতলামি করে চিৎকার করে উঠল, কি করছিস তোরা? মাথা খারাপ হয়ে গেছে? আমি তোদের বস, আমার দিকে গুলি তাক করেছিস? বিশ্বাসঘাতক শুয়োরের বাচ্চারা, তোদের আমি জ্যান্ত কবর দেব। শুভ্র মেঝের রক্তমাখা থুতু এক পাশে ফেলে খুব তাচ্ছিল্যের সাথে নিজের কান দুটো আঙ্গুল দিয়ে চেপে ধরল, যেন নির্ভারের চিল্লানি তার কানে বিষ ঢালছে। সে শান্ত পায়ে নির্ভারের সামনে গিয়ে নিচু হয়ে বসল, তারপর দাঁত বের করে এক পৈশাচিক হাসি দিয়ে বলল, আহ, একটু আস্তে চিল্লা না রে, ফাক ফেস। গলাটা নিচে নামিয়ে কথা বল। তোর এই পোষা কুত্তারা আমার অনেক আগেই পোষা বিড়াল হয়ে গেছে। তুই ভাবলি কি করে যে তোর মতো একটা থার্ড ক্লাস ইডিয়টকে পাহারা দেওয়ার জন্য আমি আমার লোক পাঠাবো না? এতদিন তুই যে জালে আমাকে আটকে রেখেছিলি, আসলে সেই জালের সুতোটা শুরু থেকেই আমার হাতে ছিল। তুই নিজের পাতা ফাঁদেই নিজে ধরা খেয়েছিস, শালা লুজার। শুভ্রের কথাগুলো নির্ভারের মাথায় ঢুকছিল না। সে মূর্তির মতো থমকে গিয়ে অবিশ্বাসের দৃষ্টিতে শুভ্রের দিকে তাকিয়ে রইল। তার সেই দাপট,
সেই অহংকার যেন এক নিমিষে কোরফুলের মতো উবড়ে গেছে। শুভ্র নির্বারের এই অবস্থা দেখে বাঁকা হাসলো, তারপর পৈশাচিক শান্ত গলায় বলল, কি রে বাল, কিছু বুঝতে পারছিস না? জাস্ট চিল, আমি তোকে সব গুছিয়ে বোঝাচ্ছি। শুভ্র চোখের একটা ইশারা দিতেই একজন গার্ড ঝড়ের গতিতে বাইরে চলে গেল। কয়েক সেকেন্ডে এক হাড় কাঁপানো নিস্তব্ধতা। ঠিক তখনই ড্রয়িং রুমের দরজা ভেঙে যেন এক বিশাল বাহিনী ভেতরে ঢুকলো। বুলেটের শব্দে মেঝে কেঁপে উঠল। 20 জন সশস্ত্র পুলিশ অফিসার, 12 জন এলিট ফোর্সের গার্ড, আর তাদের সামনে বুক চেতিয়ে ঢুকলো ঈশান। ঈশান ঘরে ঢুকেই শুভ্রের রক্তাক্ত আর ক্ষতবিক্ষত শরীরের দিকে তাকিয়ে আটকে উঠল। সে রুদ্ধ শ্বাস কণ্ঠে বলল, বস, আপনি ঠিক আছেন? আপনার শরীর তো পুরো শেষ করে দিয়েছে কুত্তার বাচ্চারা। শুভ্র শান্তভাবে শুধু একবার চোখ বুজে বুঝালো সে ঠিক আছে। এদিকে নির্ভারের চোখের মনি তখন চরক গাছ। এতগুলো পুলিশ, তাও খোদ শুভ্রের সামনে জিভ বের করে কুত্তার মতো আজ্ঞাফ হয়ে দাঁড়িয়ে আছে। এই শুভ্র আসলে কে? যদি তার এতই ক্ষমতা, তবে কেন সে এতক্ষণ মার খেল? কেন সে নির্ভারের পায়ের নিচে পড়েছিল? নির্ভারের এই হাজারো প্রশ্ন আর ধোঁয়াশার মাঝেই ঈশান একটা মোটা ফাইল বের করলো। ঠিক সেই মুহূর্তে শহরের সবচেয়ে বড় ম্যাজিস্ট্রেট অফিসার এসে শুভ্রের ঠিক পাশে হাত বেঁধে দাঁড়ালো। ঈশান ফাইলটা নির্ভারের কুঞ্চিত মুখের সামনে মেলে ধরে চড়া গলায় আর আসল পরিচয় উগরে দিতে লাগলো। আরহাম খান নির্ভান, ছোটবেলা থেকেই যার রক্তে খুনাখুনি আর মারামারি। ক্ষমতার লোভে সে হয়ে উঠেছিল এই শহরের এক অঘোষিত মাফিয়া। গুনে গুনে 42টা খুন আছে এই জানোয়ারের নামে। সেই খুনের বিচার থেকে বাঁচতে লন্ডনে পালিয়ে গিয়েও শান্তি হয়নি ওর। সেখানেও সে 19 জন মানুষকে নৃশংসভাবে মেরেছে। আর আজ তোর সেই সব পাপের অকাট্য প্রমাণ এই ফাইলে জলজল করছে কুত্তার বাচ্চা। কথাগুলো শোনা মাত্রই নির্ভারের কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেল। কপাল বেয়ে দরদর করে ঘাম ঝরতে লাগলো। যে অন্ধকার অতীত সে মাটির নিচে পুঁতে এসেছিল, শুভ্র সেটা খুঁড়ে বের করলো কিভাবে? ঠিক সেই মুহূর্তে নেহা রুমে ঢুকলো। নিজের প্রতাপশালী ভাইকে এভাবে পুলিশ আর বন্দুকের নলের মুখে হাঁটু গেড়ে বসে থাকতে দেখে তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে অবিশ্বাসে নিজের মুখে হাত দিয়ে পাথর হয়ে দাঁড়িয়ে রইল। ঈশান এক অদ্ভুত শান্ত ভঙ্গিতে এগিয়ে এলো, মেঝের উপর হাঁটু গেড়ে বসা নির্ভারের ঠিক সামনে। নির্ভারের চোখে তখনও অবিশ্বাসের ঘোর। ঈশান ওর কানের একদম কাছে মুখ নিয়ে শীতল গলায় ফিসফিস করে বলল, তুই নিজেও জানিস না রে শয়তানের বাচ্চা, একদিন কাকে খাঁচায় আটকে রেখে তুই হাত তোলার সাহস দেখিয়েছিস। সত্যিটা শুনবি? শুনলে তোর কলিজা ওখানেই ফেটে বের হয়ে আসবে। নির্ভার ফ্যাল করে ঈশানের দিকে তাকিয়ে রইল। তার মাথায় কিছুতেই খেলছে না এই সাধারণ এক ব্যবসায়ী শুভ্রের কাছে এত ক্ষমতা এলো কথা থেকে। সে কিভাবে নির্ভারের লন্ডনের অন্ধকার অতীতের হাড়ির খবর বের করল? নির্ভারের এই হাজারো প্রশ্নের ঝড়ের মাঝে ঈশান আবারও ফিসফিসিয়ে বলল, কিংসুক নামটা কি কখনো শুনেছিলি? নামটা শোনা মাত্রই নির্ভারের সারা শরীর যেন বরফ হয়ে গেল। চোখের মণি দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। বুকের ভেতরটা সত্যি তপ করে উঠল তার। কিংসুক আন্ডারওয়ার্ল্ডের সেই রহস্যময় সম্রাট, যার নাম শুনলে বাঘা ভাগা মাফিয়াদের হাঁটু কাঁপে। নির্ভারের মতো সিটকে গুন্ডারা বহুবার চেয়েছে তার ছোঁয়ার দেখা পেতে, তার সাথে হাত মেলাতে, কিন্তু কিংসুক তো সেই ধোঁয়া, যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না। তবে কি সামনে দাঁড়িয়ে থাকা এই রক্তাক্ত শুভ্রই সেই ত্রাস? নির্ভারের মাথা ঝিমঝিম করতে লাগলো। পায়ের নিচ থেকে যেন পুরো পৃথিবীটাই সরে যাচ্ছে। নির্ভারের এই কুকড়ে যাওয়া অবস্থা দেখে ঈশান এক বিভৎস হাসি দিয়ে বলল, তুই যে এই ইঁদুরের গর্তে লুকিয়ে আছিস সেটা বস সেদিনই জেনে গিয়েছিল, যেদিন তুই রিদির ওই রক্তমাখা শাড়িটা পার্সেল করে পাঠিয়েছিলে। জানিস তো, বস সবসময় জানোয়ার হয় না, কিন্তু ও যখন একবার স্বরূপে ফেরে তখন যমরাজও পথ ছেড়ে দেয়। তোর কপাল ভালো যে তুই বসের একমাত্র দুর্বলতায় হাত দিয়েছিলি, নাহলে মৃত্যু ছাড়া তোর কপালে আর কোনো শাস্তি জুটত না। ঈশান একটু থেমে নির্ভারের কপালে নিজের আঙ্গুল দিয়ে টোকা দিয়ে আবার বলল, আসলে বস জানতো ও যদি সরাসরি কিংসুক হয়ে তোর সামনে আসতো
তবে তুই রিদিকে নিয়ে কোনো বড় চাল চালতি। তুই তো সাপের মতো বিষাক্ত। বসের দুর্বলতা নিয়ে ওকে হারানোর নোংরা খেলা খেলতি। তাই বস ইচ্ছে করেই তোর খাঁচায় ধরা দিয়েছে, যাতে তুই ওকে দুর্বল ভেবে নিশ্চিন্ত থাকিস। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। এখন শান্তিতে জেলে যা, আর সারা জীবন পচে পচে নিজের পাপের প্রায়শ্চিত্ত কর। নির্ভার এখন এক জ্যান্ত লাশ। যে রিধিকে পাওয়ার জন্য সে এত আয়োজন করেছিল, সেই রিধির ভালোবাসার মানুষটাই যে তার জম হয়ে দাঁড়াবে, সেটা সে দুঃস্বপ্নেও ভাবেনি। ম্যাজিস্ট্রেট অফিসার অত্যন্ত বিনয়ের সাথে শুভ্রের সামনে এসে দাঁড়ালো। শুভ্রের রক্তাক্ত শরীরের দিকে তাকিয়ে একরাশ শ্রদ্ধা নিয়ে তিনি বললেন, মিস্টার সাইফান শুভ্র চৌধুরী, আপনাকে কি বলে ধন্যবাদ দেবো আমি ভাষা পাচ্ছি না। আসলে এই খুনের মামলাগুলো বহুবার টেবিলে উঠেছে, কিন্তু প্রতিবারই টাকার জোরে সব ধামাচাপা পড়ে গেছে। আমরা হাজার চেষ্টা করে ওই জাল ছিঁড়তে পারিনি, অথচ আপনি একজন ব্যবসায়ী হয়ে যে অসাধ্য সাধন করলেন, তাতে এখন মনে হচ্ছে ম্যাজিস্ট্রেট আমি না, আসলে চেয়ারটা আপনারই পাওয়া উচিত ছিল। শুভ্র কোনো উত্তর দিল না। তার পাথরের মতো নিথর চোখের দৃষ্টি তখন অন্য কোথাও। পুলিশ যখন নির্ভারকে হাত করা পরিয়ে টেনে তোলার চেষ্টা করছে, ঠিক তখনই নেহা চিৎকার করে উঠল। সে শুভ্রের দিকে আঙ্গুল উঁচিয়ে হিসিয়ে বলল, শুভ্র, তুমি ভুলে যাচ্ছ যে ভাইয়া এখন হৃদের হাজবেন্ড। তুমি ওকে জেলে পাঠালে হৃদের কি অবস্থা হবে ভেবে দেখেছো? ও কি আর সমাজে মুখ দেখাতে পারবে? একটা মেয়ের জীবন এইভাবে নষ্ট করার অধিকার তোমাকে কে দিয়েছে? নেহার এই করুণ আর বিষাক্ত যুক্তি শুনে ঈশান হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে নেহার একদম সামনে গিয়ে সে দাঁত বের করে বলল, ছি ছি ম্যাম, থুকু নেহা ম্যাম, আপনি তো দেখছি বড় সড়ো দুটো ভুল করে ফেলেছেন। এক, আপনি হয়তো উত্তেজনার চোটে কাবিননামায় কি লেখা ছিল সেটা পড়ার সময় পাননি। আর দুই, বিয়ে পড়ানোর ওই মোক্ষম সময় আপনি নিজেই তো ঘরে ছিলেন না, কোনো এক আননোন নাম্বারের ফোনে ব্যস্ত হয়ে বারান্দায় চলে গিয়েছিলেন। মনে পড়ছে কি? অবশ্য ফোনটা কিন্তু আমরাই দিয়েছিলাম। ঈশানের কথায় নেহার কপালে ভাঁজ পড়ল। সে অবিশ্বাসে ঈশানের দিকে তাকিয়ে রইল। ঈশান মজা পাওয়ার ভঙ্গিতে কাজী সাহেবের দিকে ফিরে বলল, কি গো মামু, নেহা ম্যামকে একটু ভালোবাসার ওই কিচ্ছাটা শোনান তো। সত্যিটা জানলে ওনার হার্ট অ্যাটাক হতে পারে। কাজী সাহেব কাপা কাপা হাতে কাবিননামার খাতাটা নেহার চোখের সামনে ধরলেন। গম্ভীর গলায় তিনি পাঠ করলেন, বিয়েটা নির্বাণের সাথে নয়, 5,25,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া তাসনিম রিদিকার স্বামী হিসেবে সোহান চৌধুরীর সুপুত্র সাইফান শুভ চৌধুরীকে কবুল করিয়াছে। ধর্মীয় এবং রাষ্ট্রীয় আইন মোতাবেক তাসনিম রিদিকা এখন সাইফান শুভ্র চৌধুরীর বিবাহিত স্ত্রী। নেহার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে ছো মেরে কাজীর হাত থেকে খাতাটা কেড়ে নিয়ে চোখ বড় বড় করে দেখল। হ্যাঁ, ঠিক তাই লেখা। বর হিসেবে সাইফান শুভ্র চৌধুরীর নামই সেখানে জলজল করছে। নিজের অজান্তেই সে তার ভাইকে নয়, বরং তার সবচেয়ে প্রিয় মানুষ শুভ্রের সাথেই হৃদির বিয়ে দিয়ে দিয়েছে। পুরো ঘর যখন এই অবিশ্বাস্য সত্যে নিস্তব্ধ হয়ে আছে, ঠিক তখনই শুভ্র তার ভাঙা গলায় কিন্তু দৃঢ় স্বরে কাজী সাহেবের উদ্দেশ্যে বলল, নতুন করে বিয়ের সব কাজ রেডি করেন, আমি আসছি। বিছানার এক কোণে হাঁটু ভাঁজ করে জড়সড় হয়ে বসে আছে রিদি। অতিরিক্ত কান্নার ফলে চোখের জল যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। চোখের চারপাশটা লাল হয়ে ফুলে আছে। তার সমস্ত সত্তা জুড়ে এখন কেবল শূন্যতা। আজ থেকে সে অন্য কারো স্ত্রী। এখন থেকে শুভ্র নামটা তার জন্য নিষিদ্ধ এক অধ্যায়। চাইলেও আর তাকে নিয়ে স্বপ্ন বোনা যাবে না, বলা যাবে না ভালোবাসি। এখন থেকে নির্ভান নামক ওই জানোয়ারটার সাথে তাকে সংসার করতে হবে। ভাবতেই হৃদির গলা শুকিয়ে উঠছে। বিষাক্ত আর ঘৃণা তাকে কুরে কুরে খাচ্ছে। হৃদির এই যন্ত্রণার মাঝেই হঠাৎ ক্যাচ ক্যাচ শব্দে দরজাটা খুলে গেল। হৃদির চমকে দরজার দিকে তাকালো, দেখলো সেখানে শুভ্র দাঁড়িয়ে আছে। শরীরে মারের দাগ থাকলেও চোখ মুখ এখন একদম শান্ত। শুভ্রকে দেখা মাত্র হৃদির ভেতরটা দুমড়ে মুচড়ে উঠল। কিন্তু পরক্ষণেই মনে পড়ল সে এখন অন্য কারো বিবাহিত স্ত্রী। সে দ্রুত উল্টো দিকে মুখ ঘুরিয়ে জানালার দিকে তাকালো। কান্না ভেজা অভিমানে ভরা গলায় সে চিৎকার করে বলে উঠল, চলে যান এখান থেকে, আপনার মুখটা আমি দেখতে চাই না। এখন আপনি আমার কাছে কেবলই একজন পরপুরুষ। দয়া করে চলে যান, আর কখনো আমার সামনে আসবেন না। আপনাকে এখন আমার সহ্য হচ্ছে না। কেন এসছেন? একটা জ্যান্ত লাশ দেখতে? দেখে যান, হয়তো এই জ্যান্ত লাশ খুব তাড়াতাড়ি সত্যিকারের লাশে পরিণত হবে। খোদার দোহাই লাগে আপনি চলে যান।
কথাগুলো তীরের মতো ছুঁড়ে দিলেও হৃদির বুক ফেটে যাচ্ছিল। মানুষটাকে চোখের সামনে দেখেও ছোঁয়া যাবে না, এটা সহ্য করার ক্ষমতা তার নেই। শুভ্র কোনো কথা না বলে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে ধীর পায়ে এগিয়ে এসে একদম হৃদির গা ঘেঁষে বিছানায় বসল। হৃদির রাগে ফুঁসে উঠে বলল, কি হলো? কানে কথা ঢোকে না? আপনাকে বের হতে বলছি না? বের হন এক্ষুনি। হৃদির এই তীব্র অভিমান আর রাগ দেখে শুভ্রের ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি ফুটে উঠল। সে মনে মনে হৃদির ওই অধিকার বোধ আর রাগ বেশ উপভোগ করছে। শুভ্র নিজের ঠোঁট কামড়ে হাসি চেপে রেখে কাঁধ দিয়ে হৃদিকে আলতো করে একটা ধাক্কা দিল। তারপর হৃদির একদম চোখের দিকে তাকিয়ে গুনগুন করে গেয়ে উঠল, পাগল পাগল মন আমার তোমায় ভালোবাসে, কিছু সে বোঝে না তো, চাই যে তোমায় পাশে। আচমকা শুভ্রের মুখে এমন রোমান্টিক গান শুনে হৃদি বিস্ময়ে আর বিরক্তিতে শুভ্রের দিকে তাকালো। শুভ্র তখন অবলোক দৃষ্টিতে দেখছিল তার মনোহরিণীকে। চোখের গাঢ় কাজল, কপালের ছোট টিপ আর লাল টকটকে বেনারসি, সব মিলিয়ে হৃদিকে সত্যি এক মোহনীয় কোণের মতো লাগছে। মনে হচ্ছে সে যেন এই বাসর ঘরে শুভ্রের জন্যই প্রতীক্ষায় ছিল। শুভ্রের এমন সম্মোহনীয় দৃষ্টি দেখে হৃদি দ্রুত চোখ নামিয়ে নিল। সে বাঁ হাত দিয়ে শাড়ির আঁচলটা শক্ত করে মুচড়ে ধরে ধরা গলায় বলল, চলে যান বলছি। আমার স্বামী দেখলে খুব রাগ করবে, প্লিজ যান। স্বামী শব্দটা শোনা মাত্র শুভ্রের চোখ মুখ মুহূর্তেই শক্ত হয়ে গেল। বুকের ভেতরটা তীব্র জেলাসি বা ঈর্ষায় মোচড় দিয়ে উঠল। সে ঝট করে হৃদির চিবুকটা আলতো কিন্তু দৃঢ়ভাবে চেপে ধরে নিজের দিকে ঘোরালো। হৃদির চোখের গভীরে চোখ রেখে খুব গম্ভীর আর ভারী গলায় বলল, স্বামীর জন্য দেখি খুব দরদ উতলে পড়ছে, তা জানাবা কোন স্বামীর কথা বলছেন শুনি। হৃদি রাগে আর অভিমানে ফুঁসে উঠে শুভ্রের হাতটা সজোরে ঝাটকা দিয়ে সরিয়ে দিল। নিজের ভেতরের সবটুকু জ্বালা উগরে দিয়ে বলল, কোন স্বামী আবার? যার সাথে কিছুক্ষণ আগে আমার এই হাতের সই আর কাজী সাহেবের কলম সাক্ষী রেখে বিয়ে হয়েছে, তার কথা বলছি। শুভ্র এবার একটু বাঁকা হাসলো। হৃদির চোখের মনির দিকে তাকিয়ে নির্বিকার গলায় প্রশ্ন করল, তা আপনার কোন মহান স্বামীর সাথে বিয়ে হয়েছে শুনি। হৃদি এবার বিরক্তিতে ফেটে পড়ল। জেদের বসে বলে উঠল, কার সাথে আবার? একটা জানোয়ার, না মানে নির্বাণের সাথে বিয়ে হয়েছে আমার। নির্বাণ এখন আমার শেষ। বাকি শব্দটা উচ্চারণ করার আগে শুভ্র হাতের আঙ্গুলগুলো সাপের মতো এসে হৃদির ঠোঁট দুটো গোল করে চেপে ধরল। হৃদি থমকে গেল। শুভ্রের চোখের মনি তখন নেশাক্ত আর ভয়ঙ্কর। সে হৃদির একদম কানের কাছে মুখ নিয়ে ঠান্ডা গলায় হিসিয়ে বলল, বাকি শব্দগুলো ওখানে আটকে থাক, আর বের করার দরকার নেই। আর নেক্সট টাইম যাতে এই ঠোঁট দিয়ে অন্য কোনো ছেলের নাম না শুনি, না হলে এই সুন্দর ঠোঁট দুটো কেটে সেলাই করতে আমার কিন্তু বেশিক্ষণ লাগবে না, বুঝলি। শুভ্রের এই হঠাৎ পাগলামি আর অদ্ভুত আচরণে হৃদি একদম ভেবাচাকা খেয়ে গেল। লোকটা কি সত্যি পাগল হয়ে গেল? তার বিয়ে অন্য কারোর সাথে হয়ে গেল, অথচ সে এখন উল্টা শাসন করছে। হৃদি যখন নিজের ভাবনার জালে আটকে আছে, তখন শুভ্র হঠাৎ খুব যত্ন করে হৃদির মাথায় লাল টকটকে ঘোমটাটা টেনে ঠিক করে দিল। তারপর শান্ত গলায় বলল, চলেন এখন যাওয়া যাক। হৃদি ভ্রু কুঁচকে অবিশ্বাসের সুরে বলল, কোথায় যাব? শুভ্র এবার হৃদির মুখের উপর একদম ঝুঁকে এলো। তার তপ্ত নিঃশ্বাস হৃদির নাকে মুখে আছড়ে পড়ছে। সেই নিঃশ্বাসের ঝাপটায় হৃদির শরীরটা যেন অবশ হয়ে এলো। শুভ্র এক পলক হৃদির কাঁপতে থাকা ঠোঁটের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, আমি কিন্তু বেশি কথা বলা একদম পছন্দ করি না, তাই আমার সামনে এসব ফালতু প্রশ্ন একদম কম করবি। কথাটা শেষ করে শুভ্র এক মুহূর্ত সময় নিল না। হৃদি কিছু বুঝে ওঠার আগে শুভ্র তাকে এক হ্যাঁচকায় পাজা কোলে তুলে নিল। হৃদি আতঙ্কে আর লজ্জায় শুভ্রের গলার উপরে হাত দিয়ে শক্ত করে চেপে ধরল। শুভ্র হৃদিকে পাজা কোলে তুলে নিয়ে সর্দান ড্রয়িং রুমের মাঝখানে কাজী সাহেবের সামনে বসিয়ে দিল। পুরো ঘর নিস্তব্ধ। নেহা এক পাশে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তার চোখের সামনেই তার ভালোবাসার মানুষটা অন্য একজনকে নিজের করে নিচ্ছে। এই দৃশ্য দেখার চেয়ে মৃত্যুও যেন তার কাছে শ্রেয় ছিল। দূরে পুলিশের কমন্ডনের মাঝে হাতকড়া পরা অবস্থায় দাঁড়িয়ে আছে নির্ভার।
তার লোলুপ দৃষ্টি এখনও তার মায়াবিনীর দিকে আটকে আছে। হৃদিকে আজ লাল বেনারসিতে অপার্থিক সুন্দর লাগছে, অথচ এই সাজটা হওয়ার কথা ছিল নির্ভারের জন্য। ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ সে শুধুই দর্শক। শুভ্র কাজী সাহেবের দিকে এক পলক তাকিয়ে হুকুমের সুরে বলল, সকলের সামনে পুনরায় আবার বিয়ের কাজ শুরু করুন। হৃদি যেন আকাশ থেকে পড়ল, সে অবিশ্বাসে চারিদিকে তাকাচ্ছে। নির্ভারকে পুলিশ ধরে রেখেছে, নেহা মরা মানুষের মতো চুপচাপ দাঁড়িয়ে আছে, আর তার পাশে বসে আছে স্বয়ং শুভ্র। এসব কখন হলো? এই পুলিশ বা আসলো কোত্থেকে? হৃদি যখন নিজের ভাবনার জালে হাবুডুবু খাচ্ছে, ঠিক তখনই শুভ্র তার নরম হাতটা নিজের শক্ত মুঠোয় পুরে নিল। হৃদির একদম কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, তামাশা দেখার অনেক সময় পাবি, আপাতত এদিকে মন দে। শুভ্রের তপ্ত নিঃশ্বাসে হৃদির সারা শরীরে একটা শিহরণ বয়ে গেল। সে বাধ্য মেয়ের মতো সামনের দিকে তাকালো। কাজী সাহেব এবার গলা ঝেড়ে শুভ্রকে জিজ্ঞেস করলেন, বাবা, কাবিননামার টাকা কি আগেরটাই রাখবো নাকি কোনো পরিবর্তন হবে? শুভ্র একবার আর চোখে হৃদির দিকে তাকালো। হৃদির সেই ঘাবড়ে যাওয়া মুখটা দেখে তার ঠোঁটের কোণে এক বিজয়ী হাসি ফুটে উঠল। সে কাজী সাহেবের দিকে তাকিয়ে দরাজ গলায় বলল, যেহেতু কাবিননামা ছাড়া বিয়ে হয় না, তাই সেখানে যত টাকাই লিখুন না কেন, আমার ধন সম্পত্তি কোনো দিন খালি হবে না। তবে যেহেতু নিয়ম মেনে টাকা লিখতেই হয়, তাহলে 10 কোটি টাকা লিখে দেন। আর তার পাশে এটাও লিখে দিবেন যে এই সাইফান শুভ্র চৌধুরীকে চিরতরে কন্যা তাসনিন হৃদিকার নামে লিখে দেওয়া হলো। এখন থেকে এই মানুষটার একমাত্র মালকিন শুধু তাসনিন হৃদিকা। শুভ্রের এমন পাগলাটে আর রাজকীয় ঘোষণা শুনে কাজী সাহেবের হাত থেকে কলমটা প্রায় পড়ে যাওয়ার উপক্রম হলো। হৃদি অবিশ্বাসে বড় বড় চোখে শুভ্রের দিকে তাকিয়ে রইল। হৃদি নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সে কি সত্যি জেগে আছে, নাকি অসহ্য যন্ত্রণায় মস্তিষ্ক বিকৃত হয়ে কোনো রঙিন স্বপ্ন দেখছে? একটু পর কি এই স্বপ্নটা কাচের মতো ভেঙে চুরমার হয়ে যাবে? উত্তেজনায় আর ভয়ে হৃদির নিজের হাতে জোরে একটা চিমটি কাটল। বেশ ব্যথা পেল সে। কিন্তু কই, চারপাশের এই দৃশ্য তো বদলালো না, স্বপ্ন তো ভাঙলো না। হৃদির এই ঘোরালো ভাবনার মাঝেই কাজী সাহেব বিসমিল্লাহ বলে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করলেন। দেনমোহর আর সাক্ষীদের নাম ধাম পড়ে তিনি গম্ভীর গলায় হৃদিকে উদ্দেশ্য করে বললেন, মা তাসনিন হৃদিকা, আপনি কি এই বিবাহে রাজি আছেন? বলুন কবুল। হৃদি বিস্ময়ে হাঁ হয়ে গেছে। তার ঠোঁট দুটো থরথর করে কাঁপছে, কিন্তু শব্দ বেরোচ্ছে না। তাকে পাথরের মতো বসে থাকতে দেখে শুভ্র বিরক্ত নিয়ে তাকালো। দারাজ গলায় শাসন করার ভঙ্গিতে বলল, কানে শুনতে পাসনি? কবুল বল। শুভ্রের সেই পরিচিত কৃতিত্বপূর্ণ কণ্ঠ শুনে হৃদির ধ্যান ভাঙল। কাজী সাহেব আবারও নরম গলায় বললেন, মা দেরি করো না, বলো কবুল। হৃদিকে কিংকর্তব্য বিমুখ অবস্থায় দেখে ঈশান একটু এগিয়ে এসে মুচকি হেসে বলল, হৃদি, প্রিয় মানুষকে এভাবে হাতের নাগালে পেলে এই সুযোগ ছাড়তে নেই। জলদি জলদি কবুলটা বলে দাও। আর শোনো, এটা কোনো স্বপ্ন না, একদম ধ্রুব বাস্তব। তোমার আর রসেরই বিয়ে হচ্ছে। হ্যাঁ? হৃদি যেন এখনো বিশ্বাস করতে পারছে না শুভ্র তাকে বিয়ে করছে। হৃদিকে এভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে শুভ্র এবার চূড়ান্ত বিরক্ত হওয়ার ভান করল। সোফা থেকে উঠার উপক্রম করে বলল, ঠিক আছে, বলতে হবে না, তোর এই বালের বিয়ে আমি করতামই না। বলে শুভ্র যেই না উঠে দাঁড়াতে নিল, অমনি হৃদি আতঙ্কে আর তাড়াহুড়ায় এক নিঃশ্বাসে চিৎকার করে বলে উঠল, কবুল, কবুল, কবুল। হৃদির এই মরিয়া ভাব দেখে শুভ্র বাঁকা হাসলো। সে আবারও হৃদির পাশে আয়েশ করে বসে আলতো গলায় বলল, আরে একটু দম তো নে। কাজী সাহেব হু হু করে হেসে ফেললেন। তিনি নিয়ম অনুযায়ী হৃদিকে দিয়ে আবারও দুবার কবুল বলিয়ে নিলেন। হৃদি এবার এক মুহূর্ত দেরি না করে গড়গড় করে বলে দিল। এরপর শুভ্রর পালা। কাজী সাহেব শুভ্রের কাছ থেকে সই নিয়ে তাকে কবুল বলতে বলল। শুভ্র তো তৈরি ছিল। সে বিন্দুমাত্র দেরি না করে স্পষ্ট স্বরে নিজের সম্মতি জানিয়ে দিল। সব নিয়মকানুন আর আইনি প্রক্রিয়া মেনে অবশেষে পূর্ণতা পেল দুইটি বিভাগী হৃদয়। কাজী সাহেব মোনাজাতের জন্য হাত তুলে ঘোষণা করলেন, আলহামদুলিল্লাহ, আজ থেকে আপনারা দুজন
আইনত ও শরীয়ত মোতাবেক স্বামী স্ত্রী। পুরো ড্রয়িং রুমে তখন এক পবিত্র নিস্তব্ধতা। কাজী সাহেব দোয়া ধরলেন। শুভ্র, হৃদি, ঈশান, ম্যাজিস্ট্রেট অফিসার, পুলিশ আর গার্ডরা সবাই হাত তুলে আমিন বললেন। কেবল দুজন মানুষ সেই দোয়ার শরিক হতে পারল না, নির্বার আর নেহা। তাদের দুজনের চোখেই এখন সীমাহীন শূন্যতা। নেহার চোখে শুভ্রকে চিরতরে হারানোর দহন, আর নির্ভারের চোখে তার মায়াবীকে সারা জীবনের মতো হারিয়ে ফেলার হাহাকার। কাজী সাহেবের দোয়া শেষ করে উঠে দাঁড়ালেন। পুরো ড্রয়িং রুমে তখন এক স্বস্তির নিঃশ্বাস। কিন্তু হৃদি, সে এখন খুশিতে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। সবটুকু ভয়, সবটুকু হাহাকার এক নিমিষেই কর্ফুলের মতো উপড়ে গেছে। সে বসা থেকে এক ঝটকায় উঠে দাঁড়িয়ে জোরে ধরল শুভ্রকে। পাশে কত মানুষ, পুলিশ, ম্যাজিস্ট্রেট সব ভুলে গিয়ে সে শুভ্রের বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। আমি কল্পনাও করিনি আমার অন্ধকার হয়ে আসা জীবনটাকে আল্লাহ এভাবে আলো করে দেবেন। আমি আমি বিশ্বাসই করতে পারছি না আপনি আমাকে সত্যি বিয়ে করেছেন। আমি আজ কতটা খুশি তা আপনাকে বলে বোঝাতে পারবো না। শুধু এইটুকু জানি, আই লাভ ইউ, ভালোবাসি, খুব ভালোবাসি আপনাকে। হৃদির এই আকস্মিক ও উন্মুক্ত ভালোবাসার প্রকাশ দেখে পুরো ড্রয়িং রুমে এক মুহূর্তের জন্য থমকে গেল। শুভ্র পাথরের মতো দাঁড়িয়ে রইল। হৃদির শরীরের উষ্ণতা আর তার মনের সেই সরল স্বীকারোক্তি শুভ্রকে যেন অবশ করে দিয়েছে। ঈশান পরিস্থিতি সামাল দিতে মুচকি এসে জোরে হাততালি দিয়ে উঠল। তার সাথে সাথে সব গাতটাও হাততালি দিয়ে এক নতুন দম্পতিকে অভিনন্দন জানালো। কিন্তু এই দৃশ্য দেখার ক্ষমতা নেহার ছিল না। তার ভেতরটা তখন প্রতিহিংসা আর আগুনে দাউ দাউ করে জ্বলছে। সেও তো ভালোবেসেছিল, তবে কেন তার কপালে শুধু শূন্যতা? আল্লাহ কেন শুভ্রকে অন্য কারো করে দিল? হিংসে আর অপমানে নেহা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। তার চোখ পড়ল টি টেবিলের উপরে রাখা ফল কাটার ধারালো ছুরিটার দিকে। বিদ্যুৎ বেগে নেহা এগিয়ে গিয়ে ছুরিটা হাতে তুলে নিল। শুভ্র কিছু বুঝে ওঠার আগেই নেহা হৃদিকে হ্যাসকা টানে শুভ্রের বুক থেকে ছাড়িয়ে আনল। তারপর বাম হাতের কনুই দিয়ে হৃদির গলা সজোরে চেপে ধরে ডান হাতের ধারালো ছুরিটা একদম তার কণ্ঠনালীতে ঠেকিয়ে ধরল। নেহার চোখ মুখ তখন ডাইনির মতো ভয়ঙ্কর দেখাচ্ছে। সে পাগলের মতো চিৎকার করে শুভ্রের দিকে তাকিয়ে বলতে লাগলো, অনেক হয়েছে, অনেক দেখেছি তোদের এই প্রেম খেলা। কেন রে, আমাদের ভালোবাসার কি কোনো মূল্য নেই? আমিও তো তোকে জান দিয়ে ভালোবেসেছিলাম। আমার সব পাগলামি তো তোকে পাওয়ার জন্যই ছিল। কেন তবে আমাকে বিয়ে করলি না? কেন এই পথের মেয়েটাকে নিজের করে নিলি? কেন কেন? নেহার গলার চিৎকারে পুরো ঘর আবারও নরক কুণ্ডে পরিণত হলো। হৃদি আতঙ্কে জমে গেছে। ছুরির ধারালো ফলা তার গলায় বিচ্ছে। শুভ্রের চোখের মণি মুহূর্তেই কুঁচকে ছোট হয়ে এলো। তার শরীরের প্রতিটি শিরা এখন টান টান। নেহার দু চোখ দিয়ে তখন শ্রাবণ ধারার মতো জল পড়ছে। তার হাতের ছুরিটা কাঁপছে ঠিকই, কিন্তু চোখের দৃষ্টিতে এক মরণপণ জেদ। শুভ্রের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। সে বুঝতে পারছে নেহা এখন একটা জীবন্ত আগ্নেয়গিরি, যার ভেতরে বছরের পর বছর ধরে জমানো অবহেলার লাভা এখন বিস্ফোরণের অপেক্ষায়। শুভ্র নিজের গলার স্বর যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করে বলল, নেহা প্লিজ হৃদিকে ছেড়ে দাও, ওকে কিছু করো না। দেখো, তোমার যা রাগ, যা জেদ সব তো আমার উপর। তোমার যা করার আমার সাথে করো, কিন্তু হৃদিকে দয়া করে মুক্তি দাও। নেহা এক পৈশাচিক চিৎকার দিয়ে উঠল। তার কান্নায় পুরো ড্রয়িং রুমের বাতাস ভারী হয়ে গেল। কেন রে, খুব লাগছে তোর? তোকে কেন মারবো? তোকে মারলে তো তুই শান্তিতে মরে যাবি। মারবো এই হৃদিকে, কারণ তোর পৃথিবী তো এই মেয়েটা। হৃদি শেষ হয়ে যাওয়া মানে তুই জ্যান্ত লাশ হয়ে যাওয়া। আমাকে দিনের পর দিন তিলে তিলে মেরে তুই শান্তিতে থাকবি, তা তুই ভাবলি কি করে? শুভ্রের বুকটা কেঁপে উঠল। সে জানে নেহা এখন হিতাহিত জ্ঞান শূন্য। সে কোনো মতে নিজেকে সামলে নিয়ে এক কদম এগিয়ে গিয়ে বলল, নেহা পাগলামি করো না। হৃদি তোমার কি ক্ষতি করেছে? তোমার যত লড়াই তো আমার সাথে। আমাকে মারো, ও তো নির্দোষ। শুভ্রকে এক কদম এগোতে দেখেই নেহা ছুরিটা হৃদির গলায় আরো চেপে ধরল। হৃদির ফর্সা গলায় হালকা লাল রক্তের রেখা দেখা দিল। নেহা গর্জে উঠে বলল,
খবরদার, এক পাও এগোবি না। তুই কাছে আসার চেষ্টা করলি এই ছুরিটা ওর গলায় চালিয়ে দেব। আর কি বললি? ও কি করেছে? ও আমার সব থেকে বড় শত্রু। আমার সাজানো বাগান ও জ্বালিয়ে দিয়েছে, আমার কাছ থেকে তোকে কেড়ে নিয়েছে ও। কিন্তু শুনে রাখ শুভ্র, আমার জেদটা মিথ্যা হতে পারে, কিন্তু তোকে পাওয়ার এই তৃষ্ণা, এই ভালোবাসা কোনো দিনও মিথ্যা ছিল না। তুই যদি আমার না হস, তবে তোকে আমি আর কারও হতে দেব না। ওকে মেরে আমি আজীবন জেলে পচে মরবো, তবু তোকে সুখে থাকতে দেব না। কথাটা শেষ করেই নেহা উন্মাদের মতো ছুরিটা সজোরে হৃদির গলায় চালিয়ে দিতে লাগলো। শুভ্রের চোখের সামনে সব কিছু যেন ঝাপসা হয়ে আসছে। সে এক দৃষ্টিতে হৃদির চোখের দিকে তাকালো। সেই চোখে এক বিন্দু মৃত্যুর ভয় নেই, নেই কোনো আর্তনাদ। হৃদি শুধু ছলছল চোখে অপলক তাকিয়ে আছে শুভ্রের দিকে। সেই চাহনি যেন নিঃশব্দে বলছে, তোমার ভালোবাসার জন্য যদি আজ আমায় শহীদ হতে হয়, তবে আমি হাসি মুখে রাজি। তোমার স্মৃতি হয়ে বেঁচে থাকাটাই আমার সার্থকতা। হৃদির ওই শান্ত সম্পৃক্ত দৃষ্টি শুভ্রের কলিজাটা মুহূর্তেই কুরে কুরে শেষ করে দিচ্ছে। সে আর তাকাতে পারছে না ওই মায়াবী চোখের দিকে। প্রতিটা পলক যেন এক একটা বিষাক্ত তীরের মতো শুভ্রের বুক ছিদ্র করে দিচ্ছে। অসহ্য এক অন্ধকার চাদর যেন ধীরে ধীরে শুভ্রের পুরো অস্তিত্বকে গিলে ফেলছে। তার মনে হচ্ছে হৃদির এই বিসর্জনের চেয়ে নিজের মৃত্যুও অনেক বেশি সহজ ছিল। মনে হচ্ছে তার হৃৎপিণ্ডটা ওখানেই থেমে গেছে। সে যন্ত্রণায় সজোরে চোখ বন্ধ করে ফেলল। পরের মুহূর্তেই এক বিভৎস স্যাঁত শব্দ। ধারালো ছুরিটা কারো শরীরে নরম মাংস ভেদ করে ভেতরে ঢুকে গেল। গরম তাজা রক্তেও ছিটকে এসে সরাসরি শুভ্রের গাল আর কপালে ছিটকে পড়ল। নোনা রক্তে সেই অদ্ভুত গন্ধ শুভ্রের নাকের ঝাপটা মারল। শুভ্রের মনে হলো তার পুরো পৃথিবীটা এক নিমিষেই ধ্বংস হয়ে ধু ধু মরুভূমি হয়ে গেল। শরীরের ভেতরের সবটুকু শক্তি যেন এক লহমায় কেউ শুষে নিল। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। বুকের ভেতরটা অসহ্য যন্ত্রণায় মুচড়ে উঠল। মনে হলো কেউ জীবন্ত হৃৎপিণ্ডটা ছিঁড়ে নিল। সে বুকে হাত শক্ত করে চেপে ধরে মেঝেতে আছড়ে পড়ল। আর তার বুক চিরে বের হয়ে এলো এক আকাশ ফাটানো আর্তনাদ। আহ